দিয়ে বলেছিলাম যে আপনার প্রধান, এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হবে এই সব দুর্নীতিবাজদের টাকা উদ্ধার করা, বাজেয়াপ্ত করা। সেই সব টাকা দিয়ে এই যে বিপ্লবী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসাটা আগে করা। তিনি কি করেছেন? করতে পেরেছেন? তাহলে আমরা বলবো এই সরকার প্রথমেই ব্যর্থ হয়েছে এবং অনেকেই বলছেন যে ব্যর্থ হয়েছে। তাহলে আসুন আমরা সব দলের প্রতিনিধি নিয়ে, সমাজের প্রতিনিধি নিয়ে আপনি তাহলে একটা জাতীয় সরকার করুন। আজকে ভারত হুমকি দিচ্ছে, বন্ধু কলিমুল্লাহ বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে আগামীকাল নাকি ভারত চট্টগ্রামে হামলাও করতে পারে। এর ব্যাখ্যাও আমরা চাই এবং এটাও জানানো দরকার। ভারতের মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে, সেক্ষেত্রে আমি আজকে এখান থেকেই একটা ডাক দিচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারা সোচ্চার হন। আমি রাজনীতি করি না, কিন্তু যারা রাজনীতি করে এবং জনতার সাথে থাকে, জনতার কথা বলে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আপনাদের সংস্কৃতি পার্টি হোক, সেই ভালোটুকুকে নিতে তো আমার আপত্তি নেই, সেই ভালোটুকুকে গ্রহণ করতে তো আমার আপত্তি নেই। আপনি দুর্নীতি করবেন, আপনি খুন করবেন, গুম করবেন, আমি আপনাকে অপবাদ দেব, নিন্দা করব, প্রয়োজনে আপনার বিরুদ্ধে বিপ্লব করব, কিন্তু আপনার ভালোটুকু সেটুকু তো গ্রহণ করতেই হবে। এটাই জনতার রাজনীতি, জনগণের সাথে থাকা। আমাদের দেশে 18 কোটি জনগণ আছে। 18 কোটির মধ্যে আমার তো মনে হয় প্রায় 12 কোটি মানুষই দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা সরাসরি না বললেও যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিন্তু মনে মনে শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে এবং তাদের সাথে থাকতে চায়। তাহলে 12 কোটি মানুষই যদি দুর্নীতির বিরুদ্ধে থাকে, সন্ত্রাসের বিরুদ্ধে থাকে, মাদকের বিরুদ্ধে থাকে, গুম খুনের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে এই বিপ্লব ঘটতে এত দেরি হলো কেন? 1972 থেকে 2024 তো কম সময় না। 2024-এর 5ই আগস্ট একটি বিপ্লব ঘটল। সেই বিপ্লবের যোদ্ধারা কারা? তারা হলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি আগে সবসময় বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেজন্য বলছি না, ইতিহাস বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে গোটা বাংলাদেশ জাগে। ঠিক তাই, এবারও তাই। তবে এবার একটু ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন এবং তাদের নেতৃত্বের কারণেই কিন্তু আজকের এই সফলতা। বহু তরুণীকে দেখেছি, শিক্ষার্থী ছাত্রীদেরকে দেখেছি, তাদের মধ্যে থেকে কিন্তু আমরা কাউকে এখনো খুঁজে পেলাম না, কিন্তু উপদেষ্টা পরিষদেও পেলাম না। তাদেরকে পেলাম, সেগুলো আমরা দেখছি। এখানেও সংস্কার দরকার। আজকে এখান থেকে আপনাদের পার্টির মাধ্যমে আমি দাবি জানাচ্ছি এই উপদেষ্টা পরিষদ থেকেও সংস্কার করা হোক। এটা জনতার দাবি, এটা আমার একার না, গোটা বাংলাদেশের দাবি হয়ে উঠেছে এখন। এমনকি এই সরকার ভেঙে দিয়ে জাতীয় সরকার করুন, এটুকুই বললাম। আল্লাহ আমাদের সহায় হন। আমরা আসুন সবাই মিলে একসাথে 17 কোটি মানুষ কাজ করি অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সামাজিক আন্দোলনের সাথে 1986 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জড়িত। আপনারা জানেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী কার্যক্রম করে আমরা আধুনিক জাতিসংঘ থেকে পরপর 5 বার পদক পেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি। আমরা প্রতিটি সরকারের সাথে থেকেছি, কিন্তু তাদের অন্যায়গুলোর প্রতিবাদ করেছি। সরকার তো আমাদেরই, যে সরকারই আসুক না কেন তাদেরকে দিয়ে সমাজের ভালো কাজ করার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা রাজনীতি করি না। আজকের সরকারকে বলা হয় এনজিও সরকার, ডক্টর ইউনূস আছেন বলেন। ডক্টর ইউনূসকেও আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনার উদ্ভাবন করা উচিত। জনগণের পালস অর্থাৎ নারী স্পন্দন বোঝা উচিত। আপনি 3 মাস 3.5 মাস চলে গেল, এখন 3 জন সুপ্রতিষ্ঠিত বা দুর্নীতিবাজদের, যাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে চিহ্নিত, তাদেরকে ধরেও তাদের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করতে পারলেন না, তাদের টাকাগুলো উদ্ধার করতে পারলেন না। যেখানে লাখ লাখ দুর্নীতিবাজ আছে
সেখানে যদি 10,000 20,000 দুর্নীতিবাজের টাকা, বাড়ি গাড়ি সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা দিলে তো কয়েক বছরের বাজেটের টাকা হয়ে যায়। শুধু যোদ্ধাদের, শহীদদের পরিবার কিংবা শিক্ষার্থী যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সাহায্য করা ছাড়াও অন্তত 10 বছরের বাজেট উঠে আসবে। এই আহ্বান জানাচ্ছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এর আহ্বায়ক হিসেবে। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ সবাই। দ্বিতীয়বারের মতো আপনাদের আয়োজনে আমন্ত্রিত হয়ে এসেছি। আমি আমার বন্ধুবর নিয়ামত মহোদয়ের বক্তব্য সূত্র ধরে বলব যে জাতি আজ ক্রান্তি লগ্নে উপনীত। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই ৭১-এ ২রা ডিসেম্বর তাদের ট্যাঙ্ক বহর নিয়ে অনানুষ্ঠানিকভাবে যশোর সেক্টরে ঢুকে পড়েছিল এবং এর প্রতিক্রিয়ায় ৭১-এর ৬ ডিসেম্বর পাকিস্তান ল্যাটারালি বিমান হামলা চালিয়েছিল ভারতের উপর। আর এই হামলার মধ্য দিয়ে যুদ্ধের দাওয়া বেজে ওঠে। ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। তৎকালীন পাকিস্তান উভয় অংশের বিরুদ্ধে এবং সেই দিনক্ষণ মাথায় নিয়ে বর্তমানে যে টান উত্তেজনা চলছে সেই বিষয়টি যদি আমরা খতিয়ে দেখি তাহলে দেখব যে আমাদের পার্বত্য ত্রিপুরা, সিলেট, কুমিল্লা, নোয়াখালী এবং খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা সংলগ্ন যে সীমান্ত, অভিন্ন সীমান্ত রেখা, সেই বরাবর মিসাইল মোতায়েন করেছে 70 কিলোমিটার রেঞ্জে। বিশেষ করে রামগড় সন্নিকটে এবং আশপাশের সন্নিহিত এলাকায় প্রায় 25,000 সৈন্য সমাবেশ করেছে। এই বিষয়টা আমরা ব্যাপকভাবে আসলে জনমনে সম্প্রচারিত করে দেখি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন এই সমাবেশ করেছে, এর বিপরীতে আমাদের প্রস্তুতি কতটুকু কেমন সে বিষয়ে আসলে কোন স্পষ্ট ধারণা আমাদের নাগরিকদের জানানো হয়েছে কিনা আমি জানি না। ইংরেজিতে একটি কথা আছে, ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিয়ে এই বিষয়টা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেন ভুলে না যান। সেই জন্যই বন্ধুবর নিয়ামত আমাকে তাগাদা প্রদান করেছেন এই বিষয়টা আজকের এই সহায়ক তুলে ধরে। আমরা তাগাদা রাখতে চাইব সব প্রচুর প্রতিবেশী সুলভ, বন্ধু সুলভ একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দুই দেশ এবং জনগণ বসবাস করবে। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কিন্তু যদি সেই রকম পরিস্থিতি পরিবেশের সূচনা দেখি, ডেফিনেটলি আমরা রক্ত দিয়ে এই স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি, পুনরায় আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো। এবং আজকে এই যে আয়োজনটি করা হয়েছে মূলত কমিটি ঘোষণা করবার বিষয়টি মাথায় রেখে সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে, সেটি অবশ্যই এটি মহান উদ্যোগ এবং একে একে তারা সকল পর্যায়ে তাদের সাংগঠনিক যে বিন্যাস সেটি সংহত করবেন
সেই দলের একজন শুভানুধ্যায়ী হিসেবে আমি তাদের সাফল্য কামনা করি এবং আপনার এখানে যারাই এসছেন এই কর্মদিবসে তারা সময় এবং নিজেদের শত ব্যস্ততার মাঝেও এখানে শেষ অব্দি এসে যে পৌঁছাতে পেরেছেন সেই জন্য অবশ্যই আমি দলের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতের আয়োজনগুলোতে আমন্ত্রিত হব এই প্রত্যাশায় এবং আপনাদের সবাইকে কাছে পাবো এই বেড়াতে ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সাংবাদিক ভাই বোনদের প্রথমে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনারা সুন্দরভাবে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে উপভোগ করতেছেন। আমরা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে একটি নতুন পার্টির আত্মপ্রকাশ করেছি 15 নভেম্বর 2024, কিন্তু আমরা এটা কাজ করে আসছি 19 জুলাই 2024 সাল থেকে। এখন আমাদের এইটা কাজ করতে যাওয়ার পর আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। অনেকে আমাদের কাছে যে আমাদের একটা হটলাইন আছে, মামলার প্রতারণার শিকার হচ্ছে এবং আমাদের দলে যারা আসতেছে তাদের মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে। তো এইটার জন্য আমাদের একটা লিগ্যাল এইড প্রোটেকশন কমিউনিটি সেল নামে একটা হটলাইন নাম্বার আছে এবং সেটা আমরা কার্যক্রম চালু করেছি। এখানে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন। ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করা হয়েছে। তো এই প্রবলেম গুলো নিয়ে আমি একটু কথা বলবো। যেমন এখন মামলা বাণিজ্য ও হয়রানিমূলক মামলা হচ্ছে, এটা আমরা সবাই জানি এবং দেখতেছি। ইতিমধ্যে আমরা যে 2টা মামলা নিয়ে কাজ করছে এবং শেষ হয়েছে, সেই 2টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো বা সেই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। গত সপ্তাহে আপনারা সবাই দেখেছেন যে হাইকোর্টে একটা সংবাদ সম্মেলন হয়েছিল। মিডিয়ার সামনে এক শিল্পপতি কান্না করে কিভাবে আহাজারি করতেছে, সে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেস পার্টনার, অথচ সে আওয়ামী লীগ বিএনপি কোন পার্টির সাথে জড়িত ছিল না, অথচ তাকে প্রায় 16টা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। উনি এটা সবার সামনে বলতে পারছে, কিন্তু আরো অনেকে আছে যারা মামলা হয়েছে তারা বাসায় পর্যন্ত যেতে পারতেছে না। এরকম আমাদের প্রায় 50টা ফাইল অলরেডি জমা পড়েছে। এর মধ্যে আমরা 2টা সলভ করেছি। এই আমাদের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল রানা ভাই, উনি এটার উদ্যোগ নিয়েছে যে এটা আমরা এই প্রবলেমটা সলভ করব এবং এটা নিয়ে কাজ করতেছি। এটার কারণে কারো যদি প্রবলেম সলভ হয় তাদের আমাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না, এটা টোটাল ফ্রি। তো আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি একটা সংস্কার করতে চাই। পূর্বে মামলা হয়েছে, আবার এখনো মামলা হচ্ছে, তাহলে যে আমাদের শহীদ ভাইরা রক্ত দিল, মানে এইটার সম্মানটা কোথায় থাকলো বা কি সংস্কার হলো? আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, তাহলে কি তাদের রক্তের কোনো মূল্য নাই? যে আমাদের এখন দেখেন প্রধান যে উপদেষ্টা, ওনার নামেও মামলা দিয়ে তাকে কিভাবে হয়রানি করা হয়েছিল। 5 বছর আগেও তার নামে 65 কোটি টাকার একটা মামলা হয়েছিল, আমরা সবাই দেখেছি। তার মতো পার্সনের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা কিছুই না। তো এরকম আরো অনেকেই আছে যারা বলতে পারছে না। তো যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায়, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে আপনারা সবাইকে এই জিনিসটা আপনারা জানাই দিবেন। যে 2টা আমরা সলভ করেছি ওইটা সম্পর্কে আমি একটু বলতে চাই। 2জন আসছে আমাদের কাছে, ওনাকে বানানো হয়েছে একবার যুবলীগ নেতা, আরেকবার বানানো হয়েছে আওয়ামী লীগ নেতা, আরেকবার বানানো হয়েছে
ডিবি সোর্স, তাহলে একটা ব্যক্তি, অথচ উনি কোনো দলের সাথে জড়িত না, মানে একটা ব্যক্তি কি এতগুলো কাজ একসাথে করতে পারে? তাহলে আমাদের এখন প্রধান কাজ হবে এই ব্যক্তিগুলোকে যারা 5 আগস্টের আগেও এই কাজগুলো করছে, মামলা বাণিজ্য, আবার 5 আগস্টের পরেও ওই ব্যক্তিগুলো সেম কাজ করে যাচ্ছে, আমাদের ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা শুধুমাত্র পার্টির কিছু লোক আমরা পারবো না, আমাদের দেশবাসীকে সচেতন হতে হবে। এবং যারা এই মামলাগুলো নিচ্ছে, থানা কর্তৃপক্ষ, এসি, এডিসি, ডিসি, এরপর আমাদের যে আইজি সাহেব, তাদের নলেজে আনতে হবে আমাদের এই বিষয়গুলো। একজন কোনো কিছুই জানে না, তার নামে হচ্ছে কেন মামলা হচ্ছে, যখন আওয়ামী লীগ নেতা বলা হচ্ছে, একই ব্যক্তিকে যুবলীগ নেতা বলা হচ্ছে, তাহলে মানে ওই ব্যক্তির তার তো একটু হচ্ছে তদন্ত করে মামলাটা নেওয়া উচিত, সেটা না করে মামলাটা নিয়ে তাকে অ্যারেস্ট করতেছে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যদি এরকম কেউ শিকার হয়, আমাদের হচ্ছে বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড যেটা আছে, সেটার মাধ্যমে আমরা এটা প্রতিকার দিচ্ছি এবং অনেকেই পাচ্ছে, বিষয়টা অনেকে জানে না, আমরা এটা নিয়ে কাজ করতেছি।